শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম পৃষ্ঠা নমুনা 5 থেকে। যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম হচ্ছে সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে। এটি একটা লিখিত মাধ্যম। তাহলে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম হচ্ছে কি সাহিত্য, কারণ সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের কি যোগাযোগ করে, অর্থাৎ লেখক তার মনের ভাষাগুলো সে তার লেখনীর মাধ্যমে উপস্থাপন করে, আর পাঠক সেগুলো পড়ে সে তথ্য জানতে পারে। নিচে হুমায়ুন আহমেদের 1948 সালে তার জন্ম, 2012 সালে মৃত্যু। এই হুমায়ুন আহমেদের লেখা একটা সাহিত্য নমুনা দেওয়া হলো। লেখাটি তার আগুনের পরশমণি উপন্যাসের অংশবিশেষ, পুরোটা এখানে নাই। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প ইত্যাদি। তো এখানে আগুনের পরশমণি একটা উপন্যাস, সেই লিখেছেন হুমায়ুন আহমেদ। সেখানে মূল বিষয়টা কি আমরা একটু দেখি। ঘড়িতে 5:30 বাজে, কারফিউ শুরু হতে এখনো আধ ঘন্টা বাকি। এখানে কারফিউ বলতে পাকিস্তানিদের যে কারফিউ বা ধারা 144 ধারা, সেটা শুরুতে এখনো আধ ঘন্টা দেরি। কিন্তু এর মধ্যে চারদিক জনসংখ্যা সবাই পালিয়ে গেছে, লোকজন যার যার বাড়ি ফিরে গেছে। বাকি রাতটায় কেউ আর ঘর থেকে বেরোবে না। ইদ্রিস মিয়া তার দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়ালো। রোজ শেষ মুহূর্তে কিছু বিক্রি বাটা হয়, আজ হচ্ছে না। কেন হচ্ছে না কে জানে, সে জানে না। অন্ধকার দেখে সবাই ভাবছে বোধহয় কার্ফুর সময় হয়েছে। সময় না হলেও কিছু যায় আসে না, আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। ইদ্রিস মিয়া দোকানের তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভেতরে একটা লম্বা একটি ছেলে ঢুকছে, তার হাতে কয়েকটি পত্রিকা। হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে বাসার নম্বর পড়তে পড়তে আসছে। ইদ্রিস মিয়ার দোকানে সামনে এসে সে থমকে দাঁড়ালো। ইদ্রিস মিয়া বলল, আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন? ছেলেটি তাকালো বিস্মিত হয়ে, কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল, নিচু গলায় বলল, লোহার গেট আছে, গেটের কাছে একটা নারকল গাছ। তাছাড়া তাড়াতাড়ি যান, 6টার সময় কার্ফু। তো ইদ্রিস মিয়া হন হন করে হাঁটতে লাগলো, একবারও পেছনে ফিরে তাকালো না। ছেলেটি তাকিয়ে রইল ইদ্রিস মিয়ার দিকে। লোকটা ছোটোখাটো, প্রায় দৌড়াচ্ছে। সে নিশ্চয়ই অনেকখানি দূরে থাকে, 6টার আগে তাকে পৌঁছাতে হবে। ছেলেটি এগিয়ে গেল, লোহার গেটের বাড়িটির সামনে দাঁড়ালো। নারকেল গাছ দুটি ঝুঁকে আছে রাস্তার দিকে, প্রচুর নারকেল রয়েছে। ফলের ভারে যেন গাছ হেলে গেছে। দেখতে বড় ভালো লাগে। ছেলেটি গেটে টোকা দিয়ে ভারী গলায় ডাকলো, মতিন সাহেব, মতিন উদ্দিন সাহেব। বয়সের তুলনায় তার গলা ভারী। ছেলেটির নাম বদিউল আলম। 3 মাস পর সেই প্রথম ঢুকছে ঢাকা শহরে। জুলাই মাসের 6 তারিখ, বুধবার, 1971 সন। একটি ভয়াবহ বৎসর। পাকিস্তানি সৈন্যবাহিনীর কঠিন মুঠির ভেতরে এই অসহায় শহর। শহরের অসহায় মানুষ, চারদিকে সীমাহীন অন্ধকার, সীমাহীন ক্লান্তি, দীর্ঘ দিবস, দীর্ঘ জননী রজনী। বদিউল আলম গেট ধরে দাঁড়িয়ে আছে। সে শহরে ঢুকছে 7 জনের একটি ছোট্ট দল নিয়ে। শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব তার। ছেলেটি রোগা, চশমায় ঢাকা বড় বড় চোখ, গায়ে হালকা নীল রঙের হাওয়াই শার্ট। সে একটি রুমাল বের করে কপাল মুছে দ্বিতীয়বার ডাকলো, মতিন সাহেব, মতিন সাহেব। মতিন সাহেব দরজা খুলে বের হলেন। দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। এই তো নিতান্তই বাচ্চা ছেলে, এরই কি আসার কথা? আমার নাম বদিউল আলম। এসো বাবা, ভেতরে আসো, ভেতরে এসো। সামান্য কথা বলতে গিয়ে মতিন সাহেবের গলা ধরে গেল, চোখ ভিজে উঠল। এত আনন্দ হচ্ছে, তিনি চাপা স্বরে বললেন, কেমন আছো তুমি? ভালো আছি। তোমরা পুরো গল্পটি পড়ে নেবে। গল্পটিতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যেমন আমরা এখানে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো তোমরা দেখে নেবে। এখানে আগুনের পরশমণি সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? আসলে এখানে প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করা হয়েছে। এখানে সরাসরি মাধ্যমে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ, মানে পার্থক্য কি?
এখানে তফাৎ বা পার্থক্য কি? তফাৎগুলো হলো বাক প্রত্যঙ্গ, কান, হাত, চোখ এবং যান্ত্রিক মাধ্যম, মোবাইল, কম্পিউটার ব্যবহার করা যাবে এখানে। এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? তো এখানে বাক প্রত্যঙ্গ, কান, হাত, চোখ, ইশারা ব্যবহার হয়েছে। একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন? তা আমরা জানি একজন লেখক লেখার সময় তিনি কাগজ, কলম, বই ইত্যাদি প্রকাশ করে থাকেন। আর বলা হয়েছে একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করেন? তাহলে কি হচ্ছে? প্রকাশক কম্পিউটার, প্রিন্টার ব্যবহার করে থাকেন। এছাড়া তিনি ছাপা কারখানার আর প্রেসের যে যন্ত্রটা সেটাও ব্যবহার করে থাকেন। এই যোগাযোগের উদ্দেশ্য কি? তো মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ ও ভূমিকা জানানো, মানে সাধারণ মানুষকে এটা জানানো, এটা হচ্ছে এই যোগাযোগের উদ্দেশ্য। উপরের সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন? তা আমরা সেখানে যে মুক্তিযুদ্ধের যে পটভূমির অভিজ্ঞতা সেটি কি করছেন? পাঠকের মধ্যে সঞ্চারিত করেন। এই যোগাযোগ আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? এখানে লিখিত ও যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণ প্রয়োজন হবে? উপকরণ হিসেবে কাগজ, কলম, বই, পত্রিকা, ল্যাপটপ, স্পিকার ব্যবহার করা যেত। আর ভিডিও ভিডিও মাধ্যম হিসেবে জুম, গুগল মিট ব্যবহার করা যেত। বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ, যেমন দলে ভাগ হও, প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ে বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করো, সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কী কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করো। এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো। নিচে কিছু নমুনা বিষয় দেওয়া, যেমন বিদ্যালয় সমস্যা, বিদ্যালয় খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঠিক আছে, বিদ্যালয় খেলার মাঠ অনুপযোগী হয়ে পড়েছে, তাহলে আমরা এটা প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করতে পারি এবং লিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারি। প্রত্যক্ষ মাধ্যমে সরাসরি শিক্ষার্থীরা শ্রেণী শিক্ষকের সহযোগিতায় প্রধান শিক্ষকের কাছে এই তথ্যটি বা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারে। আর লিখিত মাধ্যম তারা এখানে বিদ্যালয়ের মাঠটা সংস্কার করার জন্য আবেদন করতে পারে। বিদ্যালয় গ্রন্থাগার প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম, এটা তারা প্রত্যক্ষভাবে যোগাযোগ করতে পারে এবং লিখিত মাধ্যমেও যোগাযোগ করতে পারে। প্রত্যক্ষ মাধ্যমে তারা প্রধান শিক্ষকের কাছে তথ্যটি জানাতে পারে, আর লিখিত মাধ্যমে তারা আবেদন একটা বিদ্যালয়ে একটা গ্রন্থাগার প্রয়োজনীয় বই সংখ্যক আর বেশি বই সরবরাহ করার জন্য তারা আবেদনপত্র লিখতে পারে। বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ, এটা সমাধানের জন্য তারা প্রত্যক্ষ মাধ্যমে যেতে পারে এবং লিখিত আবেদন করতে পারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর, বা তারপরে যে গাড়ির যা শ্রমিক ইউনিয়ন তাদের নেতৃবৃন্দের সাথে আবেদন করে যাতে বিদ্যালয়ের সামনে তারা শব্দ দূষণটা কম করে, সেভাবে তারা প্রত্যক্ষভাবে এবং লিখিতভাবে আবেদনটা করতে পারে। এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে খারাপ অবস্থা, তাহলে সেখানে আমরা প্রত্যক্ষভাবে এবং লিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারি। প্রত্যক্ষ মাধ্যমে আমরা বড়দের সহযোগিতায় ইউনিয়ন চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করে সেটা জানাতে পারি, অথবা লিখিত আবেদন আমরা দিতে পারি। বিদ্যালয়ের সামনে রিক্সা বা গাড়ি যে জট থাকে সেটা সমাধানের জন্য আমরা প্রত্যক্ষভাবে অথবা লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়টি জানাতে পারি এবং শ্রমিক ফেডারেশনের যে সভাপতি আছে তাকে আমরা জিনিসটা প্রত্যক্ষভাবে এবং লিখিতভাবে জানাতে পারি। বিদ্যালয়ের কাছে যদি একটা খালের উপর সেতু নেই তাহলে আমরা সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের সাথে প্রত্যক্ষভাবে এবং লিখিতভাবে যোগাযোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।